হ্যালো অল, ওয়েলকাম টু খেম থিঙ্কার। তো আজকে আমরা অ্যাসিডিটি বেসিসিটির ওপর যে লাস্ট ভিডিওটা আমরা করেছিলাম প্রবলেম সলভিং এর ওটারই সেকেন্ড পার্ট এই ভিডিওটা। তো এই ভিডিওতে মেনলি আমরা বেসিসিটির ওপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। তার আগে আরো দুটো ভিডিও ছিল যেগুলো বেসিক থিওরি আর কিছু ট্রিক্স এর ওপর ছিল কিভাবে এই প্রশ্নগুলো সলভ করা হয়। তো অবশ্যই তোমরা যারা লাস্ট এই তিনটে ভিডিও দেখোনি তারা পারলে ওই ভিডিওটা দেখে না। আর আজকের ভিডিওতে আমরা কমপ্লিটলি ফোকাস করব বেসিসিটির যে অর্ডারস গুলো দিয়ে কোশ্চেন আসে পরীক্ষায় সেগুলো কিভাবে সলভ করা হয় তার উপর কিছু ব্রেনস্টর্মিং কোশ্চেন আমরা করে নেব, যাতে তোমরা সব রকমের কোশ্চেন অ্যান্সার করতে পারো, পার্টিকুলারলি আইআইটি জি, নিট এবং অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেই সঙ্গে বোর্ডের এক্সামেও তোমরা সফলভাবে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো যাতে করতে পারো সেটা আমরা চেষ্টা করব। প্রথম কোশ্চেন হলো গিয়ে হুইচ ইজ মোর বেসিক অ্যামং অ্যামোনিয়া অ্যান্ড মিথাইলামিন। তো এর আগে যারা তোমরা দেখেছো ভিডিওগুলো, আমাদের যে অ্যাপ্রোচটা ছিল যে কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি যদি আমি জাজ করি তাহলে আমরা কনজুগেট বেসটার স্টেবিলিটিটা দেখবো। মোর দ্য কনজুগেট বেস স্টেবল, দ্য মোর দ্য অ্যাসিডিক দ্য সাবস্টেন্স। এক্ষেত্রে দাঁড়িয়েও আমরা কিন্তু যেটা করব সেটা হলো যে বেসগুলোর প্রথমে কনজুগেট অ্যাসিড বার করব এবং সেই কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি আমরা দেখবো। যার কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি বেশি তার কিন্তু আমার বেসিসিটি বেশি হয়ে যাচ্ছে। তো সিম্পলি আমরা কি করব, প্রথমে আমরা ধরে নেব যে এ, বা এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এইচ প্লাসও ধরে নিতে পারি যে কোনো একটা অ্যাসিড। তো অ্যামোনিয়ার সঙ্গে যদি আমার এ কাপল করে অ্যাসিড অ্যাজ এ অ্যাসিড, তাহলে অ্যামোনিয়ার লোন পেয়ারটা এ কে দিলে পরে আমাদের এরকম একটা কমপ্লেক্স তৈরি করে, এটা হলো NH3A প্লাস। ইন কেস অফ এইচ প্লাস, যদি আমরা এইচ প্লাস অ্যাজ এ সোর্স অফ প্রোটন ধরে নিই, যে আমরা অ্যাসিডটা ব্রনস্টেড অ্যাসিড নিয়েছি এবং ওটা মিডিয়ামে এইচ প্লাস রিলিজ করছে এবং বেসটা সেই এইচ প্লাসের সঙ্গে রিয়াক্ট করে আমার সল্ট তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে এটা অ্যামোনিয়াম হয়ে যাবে, রাইট? বাট এনিওয়েজ, ফার্স্ট আমাদের কাজ হলো গিয়ে এই কনজুগেট বেসে, সরি, বেসের এই কনজুগেট অ্যাসিডটাকে তৈরি করা বা রিয়েলাইজ করা। তো এইটা হলো আমার কনজুগেট অ্যাসিড ফর অ্যামোনিয়া। আর কনজুগেট অ্যাসিড ফর মিথাইল অ্যামিন হলো গিয়ে একই রকম দেখতে, বাট একটা হাইড্রোজেন মিথাইল দিয়ে সাবস্টিটিউট। নাও আমার সেকেন্ড কাজ হলো গিয়ে ফাইন্ড দ্য স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড। তাহলে দেখো এই দুটো কনজুগেট অ্যাসিডের মধ্যে কি হচ্ছে, এই যে কনজুগেট অ্যাসিডটা আছে মানে সেকেন্ডটা যেটা আছে, যেটা মিথাইল অ্যামিনের কনজুগেট অ্যাসিড, সেইটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তার কারণটা কি, আমার এই কনজুগেট অ্যাসিডটা পজিটিভলি চার্জ একটা ক্যাটায়ন। তো আমার যদি প্লাস আই এফেক্ট থাকে, আমরা কি জেনেছি যে পজিটিভলি চার্জ কোনো স্পিসিসের ওপর থেকে যদি পজিটিভ চার্জ ডেন্সিটিটা কমিয়ে দেওয়া যায় কোনো ইলেকট্রন রিলিজিং এফেক্টের দ্বারা, অথবা পজিটিভ চার্জকে যদি ডিসপার্স করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ চার্জের স্পিসিসের স্টেবিলিটি বেড়ে যায়। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য কিন্তু আমার সেকেন্ড যে আমার কনজুগেট অ্যাসিডটা আছে সেটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, এবং একই কারণে যেহেতু এইটা বেশি স্টেবল হচ্ছে দেন অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিডের থেকে, তো আমার অ্যামোনিয়ার বেসিসিটির তুলনায় কিন্তু মিথাইল অ্যামোনিয়ার বেসিসিটি বেশি বেশি হচ্ছে। তো এইভাবেই আমরা কনজুগেট বেস, কনজুগেট অ্যাসিড প্রথমে বার করব যে কোনো বেসের, এবং তার স্টেবিলিটি দেখে আমরা অ্যান্সার গুলোকে করব, ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেনটা হলো গিয়ে এই অর্ডারটাকে ব্যাখ্যা করতে হবে। এবার তোমরা জানো পিকে এমন একটা প্যারামিটার যেটা যদি কমে কোনো একটা স্পিসিসে তাহলে তার অ্যাসিডিটি বেশি, এবং সেটা যদি বাড়ে কোনো একটা স্পিসিসে তাহলে তার বেসিসিটি বেশি। তো এইখানে দাঁড়িয়ে পিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি যে মিথাইল অ্যামিনের পিকে 10.64, ওয়াইল ট্রাইথাইল অ্যামিনের পিকে হলো 9.80। সেখানে দাঁড়িয়ে ডাইমিথাইল অ্যামিনের পিকে হয়ে যাচ্ছে 10.77। তার মানে বেসিসিটি সেকেন্ডারি অ্যামিন ডাইমিথাইল অ্যামিনের সব থেকে বেশি হচ্ছে, তারপর হয়ে যাচ্ছে হলো গিয়ে মনোমিথাইল অ্যামিন, কিন্তু তারপর হয়ে যাচ্ছে হলো গিয়ে ট্রাইমিথাইল অ্যামিন। এটা কেন হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। তো প্রথমেই আমরা যেটা করব, কনজুগেট অ্যাসিডটাকে বার করে দেবো। দেখো এইটা হলো গিয়ে আমার এক নম্বরটা হলো গিয়ে প্রথমটার কনজুগেট অ্যাসিড মিথাইল অ্যামিনের, তারপর দুই নম্বরটা হলো গিয়ে আমার সেকেন্ডটার কনজুগেট অ্যাসিড, আর তিন নম্বরটা হলো গিয়ে আমার থার্ড যেটা আছে তার কনজুগেট অ্যাসিড। তো সরি, এই দুই নম্বরটা হলো গিয়ে আমার মানে ডাইমিথাইল অ্যামিনের কনজুগেট অ্যাসিড, আর তিন নম্বরটা হলো গিয়ে আমার ট্রাইমিথাইল অ্যামিনের কনজুগেট অ্যাসিড। তো এইখানে দাঁড়িয়ে আমার দুটো ফ্যাক্টর মাথায় রাখতে হবে। একটা হলো যে কনজুগেট অ্যাসিডের যে স্টেবিলিটি বিকজ অফ দ্য প্লাস আই এফেক্ট অফ দ্য মিথাইল গ্রুপ, সেটা দেখবো। আরেকটা যেটা দেখবো সেটা হলো যে এইটা ধরে নেবো, কারণ বেশিরভাগ অ্যামিনের আমরা বেসিসিটি ক্যালকুলেট করি ওয়াটার মিডিয়ামে। তো যে কমপ্লেক্সটা ফর্ম হচ্ছে সেই কমপ্লেক্সটা ওয়াটার মিডিয়ামে কিরকম স্টেবল হচ্ছে, মানে যে কনজুগেট অ্যাসিডটা ফর্ম হচ্ছে সেটা ওয়াটার মিডিয়ামে কিরকম স্টেবল হচ্ছে। এবার কনজুগেট অ্যাসিডের একটা তো স্টেবিলিটি প্লাস আই এফেক্টের জন্য ওর ইনহেরেন্ট স্টেবিলিটি হচ্ছে,
যদি মিথাইল গ্রুপ থাকে তো। কিন্তু যদি এই যে হাইড্রোজেন গুলো আছে কনজুগেট অ্যাসিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন গুলো আবার কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে ওয়াটারের সঙ্গে। তো যত বেশি হাইড্রোজেন বন্ডিং করবে তত বেশি স্টেবল হবে ওয়াটারে। তার মানে দেখা যাচ্ছে যে মিথাইল গ্রুপ যদি বেশি থাকে তাহলে গিয়ে কিন্তু আমার প্লাস আই এফেক্টের জন্য স্টেবিলিটি বাড়ছে। অথচ যখন মিথাইল গ্রুপ আমার বেশি হয়ে যাচ্ছে পার্টিকুলারলি টার্সিয়ারি অ্যামিনের ক্ষেত্রে, তখন কিন্তু এখানে আর কোনো হাইড্রোজেন থাকছে না, তো হাইড্রোজেন বন্ডিং কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্লাস আই এফেক্টের দ্বারা স্টেবিলিটি বেড়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর জন্য যে স্টেবিলিটি এফেক্টটা সেটা কিন্তু আমার কমে যাচ্ছে। তো যেটা হয় সেটা হলো গিয়ে ফার্স্ট যেটা আছে সেটা অনলি প্লাস আই এফেক্টের জন্য স্টেবিলিটি পাচ্ছে, এবং অনলি একটা মিথাইল গ্রুপের জন্য স্টেবিলিটি পাচ্ছে, এবং দুটো এইচ এর জন্য এর একটা ভালো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। থার্ড যেটা আছে তার প্লাস আই এফেক্ট ভালো আছে, তিনখানা প্লাস আই মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, বাট কোনো হাইড্রোজেন বন্ডিং এর স্টেবিলিটি নেই। বাট সেকেন্ডটা দুখানা মিথাইলের প্লাস আই এফেক্টের স্টেবিলিটি পাচ্ছে, সঙ্গে একটা হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। তো এইখানে হলো দেখো আমাদের পিকচারটা, সেটা ফার্স্ট কনজুগেট অ্যাসিডটা মানে এক নম্বরটা, যেখানে আমার তিনখানা হাইড্রোজেন বন্ডিং হতে পারছে। এটা ধরে নিয়ে যে এটা হলো গিয়ে আমার এইচ প্লাস, ঠিক আছে, মানে এ যেটা আমরা অ্যাসিড ধরেছিলাম সেটা এইচ প্লাস ধরে নেওয়া হচ্ছে এখানে, কারণ কোনো জেনারেলি কোনো স্ট্রং অ্যাসিড ব্রনসেড অ্যাসিডের প্রেজেন্সে এর বেসিসিটি পরীক্ষা করা হয়। আর অ্যাসিড বেসের বেসিসিটি কিভাবে কোন মিডিয়ামের উপর পরীক্ষা করা হয়, কেন পরীক্ষা করা হয়, সেগুলো তোমরা যদি জানতে চাও তো ফার্স্ট ভিডিওটা ডেফিনেটলি অ্যাসিড বেসের উপর দেখো, যেখানে প্যারামিটার আর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমার যখন মিথাইল অ্যামোনিয়াম এই যে কনজুগেট অ্যাসিডটা ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে কি তিনখানা হাইড্রোজেন আছে, তিনখানা হাইড্রোজেন বন্ডিং করতে পারছেন। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে মানে আমার ডাইমিথাইল অ্যামিনের জন্য যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটা কেবলমাত্র দুটো ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারছে, এবং লাস্টেরটার ক্ষেত্রে অনলি একটা ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। তার মানে হাইড্রোজেন বন্ডিং এর স্টেবিলিটি সব থেকে বেশি হচ্ছে প্রথমটায়, অথচ প্লাস আই এর স্টেবিলিটি সব থেকে বেশি হচ্ছে লাস্টেরটায়। তো যেটা হবে মাঝখানেরটায় এই দুটোর একটা ট্রেড অফ, মানে একটা মাঝামাঝি ভালো পেয়ে মাঝখানেরটা ডাইমিথাইল অ্যামিনটা ওই কারণে একটা বেস্ট স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। ডাইমিথাইল অ্যামিনের যে কনজুগেট অ্যাসিডটা হচ্ছে সেটা সেটা প্লাস আই এফেক্ট দিয়েও পাচ্ছে, দুটো মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট দিয়েও পাচ্ছে, সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ডিং দিয়েও পাচ্ছে। তো সেই কারণে এইটা যেহেতু সব থেকে বেশি স্টেবল হচ্ছে, দেখো সব থেকে বেশি বেসিক হয়ে যাচ্ছে আমার ডাইমিথাইল অ্যামিনটা। তারপরে কি স্টেবিলিটি আসছে, তারপরে স্টেবিলিটি আসছে এইটার, যদি এখানে হাইড্রোজেন বন্ডিং কম কিন্তু প্লাস আই এফেক্ট গুলো তিনটে মিথাইল গ্রুপের বেশি আছে, সেই জন্য এটা স্টেবিলিটি তারপরে সেকেন্ডে চলে আসছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে সেকেন্ড বেসিক, ঠিক আছে। আর লাস্ট হয়ে যাচ্ছে আমার মিথাইল অ্যামিনের বেসিসিটি। তো এইভাবে দাঁড়িয়ে আমরা প্লাস আই এফেক্ট এবং হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি যে কিভাবে আমাদের বেসিসিটিটা প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারিতে শিফট করছে। তো সব থেকে বেশি বেসিক প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে আমার কিন্তু সব থেকে বেশি বেসিক হয়ে যাচ্ছে সেকেন্ডারি অ্যামিনটা, ঠিক আছে। তো অ্যামোনিয়া আর CF3N এই দুটোর মধ্যে কোনটা বেশি এখানে দাঁড়িয়ে বেসিক হচ্ছে? এখানে দাঁড়িয়ে দেখো আমাদের যে কনজুগেট অ্যাসিডটা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়াম প্লাস, আর এই CF3N, CF3 হোল 3N এটার ক্ষেত্রে মানে মানে ট্রাইফ্লুরোমিথাইল ট্রাই অ্যামোনিয়া যেটা হলো, সেইটার ক্ষেত্রে যে কনজুগেট অ্যাসিডটা হয়ে যাচ্ছে সেটা হলো কি এটা। তো এইখানে দাঁড়িয়ে দেখো এইখানে CF3 গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে, তার জন্য হচ্ছে কি পজিটিভ চার্জ ওয়ালা স্পিসিসের উপর যখন মাইনাস আই এফেক্ট হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জটা আরো বেড়ে যাচ্ছে, তার মানে আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে এইটা বেশি আনস্টেবল হচ্ছে, যেখানে এখানে কোনো মাইনাস আই এফেক্ট নেই। তো এইটা তুলনামূলকভাবে অ্যামোনিয়াম আয়নটা তুলনামূলকভাবে সেকেন্ড কনজুগেট অ্যাসিডের থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে, এবং সেই কারণে অ্যামোনিয়া ইজ মোর বেস। আচ্ছা, এখানে দেখো যে প্রথমে বলছে যে যদি আমরা ক্লোরোবেনজিন মিডিয়ামে বেসিসিটি মাপি, তাহলে আমাদের অর্ডার অফ বেসিসিটি হচ্ছে যে প্রাইমারি অ্যামিনটা, প্রাইমারি বিউটাইল অ্যামিনটা সব থেকে কম, তারপর সেকেন্ডারি বিউটাইল অ্যামিন, তারপর টারশিয়ারি BU3N। কিন্তু যদি আমরা সেম জিনিসটা ওয়াটারে করি তখন সেকেন্ডারি বিউটাইল অ্যামিনটার বেসিসিটি কিন্তু সব থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং তারপর হয়ে যাচ্ছে প্রাইমারিটা, তারপর হয়ে গিয়ে টারশিয়ারিটা। তার কারণটা কি? একই রকম ভাবে যেরকম আগের বার তোমাদের শিখিয়েছি, আগের স্লাইডটায় তোমাদের শিখিয়েছি যে অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যামিনের বেসিসিটি যখন আমরা ওয়াটার মিডিয়ামে মাপি তখন হাইড্রোজেন বন্ডিং এর একটা বড় এফেক্ট থাকে। বিউটাইল গ্রুপ যেহেতু একটু বড় লম্বা চেন, তার ওয়াটার মিডিয়ামে ওই অ্যামিনগুলোর সলিবিলিটি আরো কমে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে। তার জন্য হচ্ছে কি, যখন ওয়াটার মিডিয়ামে আমি কনসিডার করছি তখন হাইড্রোজেন বন্ডিং এফেক্টটা একমাত্র প্রাইমারি এফেক্ট হয়ে দাঁড়াচ্ছে, বাট যখন আমি ক্লোরোবেনজিন মিডিয়ামে আমি কনসিডার করছি তখন কিন্তু অনলি প্লাস আই এফেক্টটা প্রাইমারি এফেক্ট হয়ে দাঁড়াচ্ছে। তো যেটা আমরা কনজুগেট বেসটা হচ্ছে যখন ক্লোরোবেনজিন মিডিয়ামে আমি করছি
তখন কিন্তু প্লাস আই এফেক্ট দিয়ে তার স্টেবিলিটি জাজ হচ্ছে। তার মানে আমার এইখানে দাঁড়িয়ে যেখানে তিনখানা বিউটাইল গ্রুপ আছে সেখানে প্লাস আই এফেক্টের জন্য তার কনজুগেট বেস BU3NH প্লাস যেটা ফর্ম হচ্ছে এই কনজুগেট বেসটা কিন্তু স্টেবিলিটি বেশি হচ্ছে। আমি যদি পেন দিয়ে লিখি এখানে তাহলে তোমরা দেখতে পাবে যে এই BU3N এর জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হলো গিয়ে BU3NH প্লাস, রাইট? তো আমার পজিটিভ চার্জওয়ালা একটা কোয়াটারনারি সেন্টার তৈরি হচ্ছে। তো BU3 ক্ষেত্রে যেহেতু এটা স্টেবিলিটি সব থেকে বেশি হচ্ছে, তারপরে স্টেবল হচ্ছে কোনটা, BU2 এখানে দাঁড়িয়ে NH2 প্লাস, ঠিক আছে। আর লাস্টে হলো গিয়ে স্টেবল হচ্ছে আমার BU NH3 প্লাস। তো এই তিনটে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি আমরা প্রথম ক্ষেত্রে যখন ক্লোরোবেনজিনে নিচ্ছি তখন অনলি প্লাস আই এফেক্ট দিয়ে কনসিডার করছে। তার কারণ হলো যে হাইড্রোজেন বন্ডিং কোনো এফেক্ট নেই, এটা ওয়াটার মিডিয়ামে হচ্ছেই না। কিন্তু যখন ওয়াটার মিডিয়ামে আমরা এটা করছি এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিউটাইল গ্রুপটা সাইজে বড় এবং বিউটাইল অ্যালিফেটিক গ্রুপ, বড় অ্যালিফেটিক গ্রুপ, এবং এর মানে আমরা পরবর্তীকালে শিখতে পারি, বা তোমরা যদি সলভেন্ট বা ওই চ্যাপ্টারটা অলরেডি পড়ে থাকো তাহলে লিপোফিলিসিটি, হাইড্রোফিলিসিটি, হাইড্রোফোবিসিটি এগুলো সম্পর্কে জেনেছো। তো অ্যালকেনের যত অ্যালকিল চেন বড় হয় তত সলিবিলিটি কমতে থাকে। তো বিউটাইল অ্যামিনের ক্ষেত্রে এনি হাও এর হয়ে যাচ্ছে কি, এর ওয়াটার মিডিয়ামের স্টেবিলিটিটা খুব কম হয়ে যাচ্ছে আর কনজুগেট অ্যাসিডের, প্রত্যেকটা কনজুগেট অ্যাসিডেরই। তার মধ্যে দাঁড়িয়ে যে একটু হাইড্রোজেন বন্ডিং করতে পারছে তার জন্য তার স্টেবিলিটি খুব বেড়ে যাচ্ছে। ওই জন্য ওয়াটার মিডিয়ামে আমার স্টেবিলিটিটা কিন্তু প্লাস আই এফেক্টের থেকেও অনেক বেশি এফেক্ট রাখছে কিসে, কোনটা হাইড্রোজেন বন্ডিং করবে সেটার উপর। এবং সেইখানে দাঁড়ালে পরে আমার সব থেকে বেশি আমার হাইড্রোজেন বন্ডিং করতে পারছে কোনটা, যে এই যে BU2NH2 এইটা সবথেকে, এটা যা হাইড্রোজেন বন্ডিং করছে তার সঙ্গে দাঁড়িয়ে প্লাস আই এফেক্টটা খুব ভালো দেখাচ্ছে, ওই জন্য এটা হয়ে যাচ্ছে প্রথম। কিন্তু BU3NH প্লাস আর BU NH3 প্লাস এর মধ্যে আমার এইটায় হাইড্রোজেন বন্ডিং খুবই কম করছে, প্লাস আই এফেক্ট যদিও বেশি আছে, আর এইটায় হাইড্রোজেন বন্ডিং অনেক বেশি, তিনখানা হাইড্রোজেন বন্ডিং করতে পারছে যদিও একখানা প্লাস আই এফেক্ট। তো এই জন্য এখানে হচ্ছে কি প্রাইমারিটার বেসিসিটি আমার কিন্তু টারশিয়ারির তুলনায় আর একটু বেশি হয়ে যাচ্ছে। তো বিউ গ্রুপ থাকার জন্য এখানে এই দুটোর মধ্যে একটু রিভার্স হয়ে যাচ্ছে, যেটা মিথাইল অ্যামিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেকেন্ডারি সব থেকে বেশি, তারপর টারশিয়ারি, তারপর প্রাইমারি। বাট এখানে আমরা ওয়াটার মিডিয়ামের বেসিস যেটা দেখতে পাচ্ছি সেকেন্ডারি সব থেকে বেশি, এক্ষেত্রে বেশি হচ্ছে কারণ এটা দুটো এফেক্টকেই গেইন করতে পারছে, হাইড্রোজেন বন্ডিং এবং প্লাস এফেক্ট। বাট বিউ গ্রুপ যেহেতু একটু বড় গ্রুপ এনিহাও এদের সলিবিলিটি কম থাকে বলে বাকি দুটো কেসের ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে আমাদের সলিবিলিটি ডিফারেন্সের জন্য, যেখানে BU3N একেবারেই সলিবিলিটি হচ্ছে না বলতে গেলেই চলে, যেহেতু বিউটাইল গ্রুপ বড় গ্রুপ, আমি আগেই বলেছি হাইড্রোফিলিক নয় বলে লং অ্যালকেন চেন, সেই জন্য হচ্ছে কি এর সলিবিলিটি একেবারেই কমে যাচ্ছে এবং সেই কারণে দাঁড়িয়ে আমার কিন্তু এই BU3NHS প্লাসের স্টেবিলিটি একেবারে কমে যাচ্ছে এবং এই কারণে BU3N লিস্ট বেসিক হয়ে যাচ্ছে ওয়াটার মিডিয়ামে। ঠিক আছে, তো এইভাবে আমাদের এক্সপ্লানেশন গুলো আমরা কনজুগেট বেসিস স্টেবিলিটির মাধ্যমে আমরা করতে পারি। এরপরের কি কোশ্চেন, হুইচ ইজ মোর বেসিক এমন ইথানামিডিন অ্যান্ড ইথাইলামিন, মানে কি কি হলো স্ট্রাকচার, এটা হলো গিয়ে আমার ইথাইলামিন, এটা হলো গিয়ে আমার ইথানামিডিন। ইথানামিডিনের কনজুগেট অ্যাসিড তাহলে কি হচ্ছে NH2 প্লাস, যে কোনো একটা NH2 আমি যদি প্লাস করে দিই এখানে দাঁড়িয়ে সেইখানে ব্যাপারটা হলো যে আমি অ্যাকচুয়ালি এই NH আর NH2 এর মধ্যে কেন আমি এইটাকে প্লাস করলাম না, কেন আমি NH প্লাসটাকে এইটাকে প্লাস করছি, তার কারণটা মানে এখানে প্রোটনটাকে আমি অ্যাটাচ করছি, তার কারণটা হলো যে এই দুটো অ্যামিনের মধ্যে আমার সেকেন্ডারি এই যে অ্যামিনটা আছে এটা যেহেতু একটা পাই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং পাই ইলেকট্রন যেহেতু এখানটা আমার হচ্ছে কি একটা শিফট হচ্ছে এই নাইট্রোজেনের দিকে, খুব ল্যাবাইল ইলেকট্রন, তো ইলেকট্রন ডেন্সিটি বেশি, তো এই জন্য হচ্ছে কি এই জায়গাটা আমার NH2 প্লাস NH2টা বেশি বেসিক হয়ে যাচ্ছে। এছাড়াও আর একটা কারণ আছে যেটা আমি লাস্ট স্লাইডে বোঝাবো, বাট মোস্টলি যেটা আমাকে মাথায় রাখতে হবে যে যখন আমার এই অ্যামিনটা থাকবে তখন আমাকে এই সেকেন্ডারি যে NH টা আছে এইটাকে আমাকে NH প্লাস করে দিতে হবে, কারণ এই NH টা বেশি বেসিক হচ্ছে। তো কনজুগেট অ্যাসিড যেটা তৈরি হচ্ছে এইটার মধ্যে প্রাইমারি আর এই যে সরি ইথাইলামিন আর ইথানামিডিনের মধ্যে কোনটা বেশি স্টেবল হচ্ছে, দেখো এই দেখো এইখানে কিন্তু এই NH2 প্লাসটা রেজোন্যান্স এফেক্ট দিয়ে স্টেবল হয়ে যাচ্ছে, এটাই কিন্তু একটা বড় কারণ আজকে দাঁড়িয়ে এই NH টা প্রোটনেশনে যাচ্ছে, এই NH যাচ্ছে না, কারণ যদি আমি যদি ওই NH টাকে প্রোটনেশনে দিই তাহলে আমার কনজুগেট বেস হচ্ছে কি, আমার কনজুগেট বেস হচ্ছে এইখানটা NH টাকে আমি রেখে দিয়ে আমি সেকেন্ড NH টাকে প্রোটনেশন করলাম,
তাহলে এখানে এটাকে প্রোটনেশন করলে পরে এটা NH3 প্লাস হয়ে গেল, ঠিক আছে। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এই যে আমার NH3 প্লাসটা আছে এই স্ট্রাকচারে, এই NH3 প্লাসটা কি কনজুগেশনে যেতে পারবে? এটা তো কনজুগেশনে যেতে পারবে না, এই ডবল বন্ডটা এখানে পড়তে পারবে না, তাই না? তো যেটা হচ্ছে এইটা স্টেবল হচ্ছে অনেক বেশি NH2 প্লাস, তার জন্যই আমি এই কনজুগেট বেসটাকে আমি আমার কনজুগেট অ্যাসিড যখন তৈরি করছি তখন আমাকে এই NH2 কে পার্টিকুলারলি প্রোটনেটেড করতে হচ্ছে, কারণ দুটোর মধ্যে এই NH আর এই NH এর মধ্যে এইটা কিন্তু বেশি বেসিক হচ্ছে। তার কারণ হচ্ছে এইখানে প্রোটনেশন করলে যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে সেই যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে সেই কনজুগেট অ্যাসিডটা প্লাস আর এফেক্টের দ্বারা বা রেজোনেন্সের দ্বারা স্টেবল হয়ে যাচ্ছে, বাট এইখানে প্রোটনেশন করলে আমার যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটার কিন্তু কোনো ক্যানোনিকাল স্ট্রাকচার আমি তৈরি করতে পারছি না এবং তার কিন্তু স্টেবিলিটি নেই। সেই জন্য আমি NH এই ডবল বন্ডেড নাইট্রোজেনের NH-টাকে আমি প্রোটনেশন করতে হচ্ছে আমাকে, এবং ওটাই প্রোটনেটেড হয় যখন আমি অ্যাসিড মিডিয়ামে দিই কম্পাউন্ডটাকে। তো আলটিমেটলি যেটা বোঝা গেল সেটা হলো যে এই দুটো কম্পাউন্ডের মধ্যে যদি আমি কনজুগেট অ্যাসিডটাকে বানিয়ে নিই তাহলে এই কনজুগেট অ্যাসিডটা আমার স্টেবল হয়ে যাচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচারের মাধ্যমে, বাট এই কনজুগেট অ্যাসিডটা মানে যেটা আমার ইথাইল অ্যামিনের যে কনজুগেট অ্যাসিডটা আছে সেটা কিন্তু আমার স্টেবল হচ্ছে কেবলমাত্র প্লাস আই এফেক্টের মাধ্যমে। তো এই প্লাস আই এফেক্টের তুলনায় রেজোন্যান্স এফেক্টটা অনেক বেশি এফেক্টিভ, তার জন্য এই কনজুগেট বেস অ্যাসিডটা আমার স্টেবিলাইজ হচ্ছে। তার জন্য হচ্ছে কি যে এই যে বেসটা আছে সেই বেসটার বেসিসিটি আমার বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কারণে ইথানামিন যেটা আছে সেটা বেশি বেশি তোমার ওই ইয়ে হয়ে যাচ্ছে, স্টেবল হয়ে, সরি, ইথানামিন যেটা আছে সেটা কিন্তু আমার বেশি বেসিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি ওটাই ওখানে লিখেছি, জাস্ট এখানে আমি এটাকে ইরেজ করে যদি দিই দেখবে এটা হলো যে স্টেবিলাইজ বাই রেজোন্যান্স, এবং অ্যাজ আ রেজাল্ট এইটা হলো গিয়ে স্টেবিলাইজ বাই ইন্ডাকটিভ এফেক্ট, এবং অ্যাজ আ রেজাল্ট আমার এই কম্পাউন্ডটা বেশি বেসিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হলো গিয়ে হুইচ ইজ মোর বেসিক অ্যামং অ্যামোনিয়া অ্যান্ড অ্যানিলিন। তাহলে অ্যামোনিয়া আর অ্যানিলিনের মধ্যে কে বেশি ইয়ে বেসিক? তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এগেইন আমাদের কনজুগেট অ্যাসিডটা বার করতে হবে। তো অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, আর এটার কনজুগেট অ্যাসিড হচ্ছে NH3 প্লাস। না, আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যখন অ্যাসিডিটি আমরা চেক করছিলাম তখন আমি বলেছিলাম যে বেনজিন রিং এর জেনারেলি প্লাস আর এফেক্ট বা রেজোন্যান্স এফেক্ট থাকে না। বেনজিন রিং এ যদি আমাদের কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে যুক্ত সাবস্টিটিউটেড তখন গিয়ে এটা প্লাস আর এফেক্ট দেখায়, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে পরে মাইনাস আর এফেক্ট দেখায়। আদারওয়াইজ জেনারেলি এই যে কার্বনটা এই কার্বনটার sp2 নেচারের জন্য বেনজিন রিং মাইনাস আই এফেক্ট দেখায়। তাহলে এই দুটো কনজুগেট অ্যাসিডের মধ্যে কে বেশি স্টেবল? অবভিয়াসলি এটা বেশি স্টেবল, কারণ এখানে ক্যাটায়নটার উপর একটা মাইনাস আই এফেক্ট আছে বিকজ অফ দিস sp2 হাইব্রিডাইজ কার্বন। তো এই জন্য এই ইন্টারমিডিয়েটটা আমার এই এই ক্যাটায়নটা সরি আমার আনস্টেবল হয়ে যাচ্ছে। তাই জন্য অ্যামোনিয়া ইজ মোর স্টেবল, মোর বেসিক দেন অ্যানিলিন, ঠিক আছে। আচ্ছা, এবার হলো গিয়ে এদের মধ্যে অর্ডার অফ বেসিসিটি কি হবে। দেখো এগেইন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে চেক দ্য স্টেবিলিটি অফ কনজুগেটেস। তাহলে প্রথমটা কনজুগেটেস হলো যে এ, তারপর একটা হলো যে বি, এটা হলো সি, এটা হলো যে ডি। এবার দেখো আমি তো বলেছি একটা জিনিস যে বেনজিন রিং এর জেনারেলি মাইনাস আই এফেক্ট থাকে যদি না কোনো সাবস্টিটিউশন থাকে না। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মাইনাস আই এফেক্টটা সব থেকে বেশি আছে সি, তার মানে সিটা আমার সব থেকে বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে। তারপর আমার হচ্ছে কোনটা, এইটা আনস্টেবল হচ্ছে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে আমার এইখানে একটা মাইনাস আই এফেক্ট আছে কিন্তু মিথাইলের একটা প্লাস আই এফেক্ট আছে, যে কারণে এইটা আমার এই বাকি দুটো থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে বেনজিন থাকা সত্ত্বেও। এবং লাস্ট হলো যে এইটা যেহেতু পুরোপুরি অ্যালিফেটিক আছে গ্রুপ, সেই জন্য হচ্ছে কি এইটার আমার স্টেবিলিটি সব থেকে বেশি হচ্ছে, কারণ এখানে শুধুমাত্র প্লাস আই এফেক্ট আছে, এখানে কোনো মাইনাস আই এফেক্ট নেই। তো এই জন্য দাঁড়িয়ে এইটা যেহেতু সব থেকে বেশি স্টেবল হচ্ছে এ, তো একের অ্যাসিডিটি সব থেকে বেশি হচ্ছে, সরি একের বেসিসিটি সব থেকে বেশি হচ্ছে, তাই তো। লাস্ট তিনটের মধ্যে যেটা হচ্ছে বেনজিন রিং থাকার জন্য মাইনাস আই এফেক্ট আছে, কিন্তু ডি এর ক্ষেত্রে মাইনাস আই এফেক্টের সঙ্গে একটা প্লাস আই এফেক্ট আছে। তো লাস্ট তিনটের মধ্যে ডিটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে, সেজন্য নেক্সট আমার বেসিসিটি হয়ে যাচ্ছে ডি এর কোরেসপন্ডিং যে বেসটা 4 নম্বর বেসটা। এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো বি আর সি এর মধ্যে সব থেকে বেশি আনস্টেবল হচ্ছে সিটা, কারণ দুটো বেনজিন রিং আছে, দুটো মাইনাস আই এফেক্ট, একটা এগেইন পজিটিভ চার্জ ওয়ালা স্পিসিসের উপর মাইনাস আই এফেক্ট আরো আনস্টেবল করে দেয়, যেটা আমি বারবার বলছি। তো আমার সিটা সব থেকে লাস্ট স্টেবল হয়ে যাচ্ছে, এবং 3 নম্বরের বেসিসিটিটা সব থেকে কম হয়ে যাচ্ছে। দেখো এখানে 3 নম্বরটা সব থেকে কম এবং 2 নম্বরটা তার আগে আছে। তো এইভাবে আমরা অর্ডারটাকে বার করে নিতে পারছি। এখানে তো হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি ইন কেস অফ অ্যানিলিন, মিথাইল অ্যানিলিন এন্ড ডাইমিথাইল অ্যানিলিন।
তো এগেইন আমরা যদি কনজুগেট অ্যাসিডটাকে বার করি তাহলে তোমরা দেখবে যে আমার এখানে যে কনজুগেট অ্যাসিডটা আছে এটার উপর মাইনাস আই এফেক্ট আছে বেনজিন রিং এ, আবার বেনজিন রিং উইদাউট এনি সাবস্টিটিউশন শোজ অনলি মাইনাস আই এফেক্ট। এইখানে মাইনাস আই এফেক্টের সঙ্গে একটা প্লাস আই এফেক্ট আছে, আর এখানে মাইনাস আই এফেক্টের সঙ্গে দুটো প্লাস আই এফেক্ট আছে। মাইনাস আই এফেক্ট আমার এই ক্যাটায়নিক ইন্টারমিডিয়েট বা ক্যাটায়নিক কনজুগেট অ্যাসিডটাকে ডিস্টেবিলাইজ করে দিচ্ছে, প্লাস আই এফেক্ট এটাকে স্টেবিলাইজ করছে। তাহলে এইখানে আমার স্টেবিলিটি সব থেকে বেশি, এখানে স্টেবিলিটি তারপর সেকেন্ড, এবং থার্ড হলো গিয়ে লিস্ট স্টেবল হলো গিয়ে এইটা। তো আমার বেসিসিটি হচ্ছে কি 3 নম্বরেরটাই সব থেকে বেশি হয়ে যাচ্ছে, রাইট? আর 2 নম্বরটাই হয়ে যাচ্ছে হলো গিয়ে আমার তারপর তারপর যে স্টেবল হচ্ছে, এবং তারপর হয়ে যাচ্ছে আমার 1 নম্বরটা। নাও হাইড্রোজেন বন্ডিং এর যে এফেক্টটা আছে এখানে কিন্তু নো হাইড্রোজেন বন্ডিং এফেক্ট অ্যাজ সলিবিলিটি ইন ওয়াটার ইজ ভেরি লো ফর অ্যানিলিন বিকজ অফ হাইড্রোফোবিক বেনজিন রিং নেচার। এখানে যেটা হচ্ছে এই অ্যানিলিনের মোস্ট অফ দ্য কেসে কিন্তু আমরা অন্য সলভেন্ট মিডিয়ামে আমরা করি, তো ওয়াটার মিডিয়ামে আমরা যেহেতু সলিবলই হয় না এটা কম্পাউন্ডটা একেবারে, সেই জন্য আমরা এখানে ওয়াটার মিডিয়ামে নিই না। তো জেনারেল কোশ্চেন আসলে পরে ধরেই নিতে হবে এখানে হাইড্রোজেন বন্ডিং এর কোনো এফেক্ট থাকবে না পার্টিকুলারলি অ্যারোমেটিক নিয়ে। তো এখানে যেটা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট আমার অর্ডার অফ বেসিসিটি কিন্তু হয়ে যাচ্ছে 1-এর সব থেকে কম, তারপর 2, আর তারপর সব থেকে বেশি হচ্ছে 3-এ। ঠিক আছে, ডাইমিথাইল অ্যানিলিনের সব থেকে বেশি হচ্ছে। তো এইভাবে আমাদের প্লাস আই এফেক্ট এবং হাইড্রোজেন বন্ডিং এফেক্ট এই দুটো এফেক্টকে মাথায় রেখে কনজুগেট যে অ্যাসিডটা আছে তার স্টেবিলিটিটাকে জাজ করে আমাদেরকে বেসিসিটি অ্যান্সার বা বেসিসিটির যে প্রায়োরিটি গ্রুপগুলো আছে সেই প্রায়োরিটিটাকে ফিক্স করতে হবে। আচ্ছা, এবার এখানে কোশ্চেন করেছে যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি। অ্যানিলিন আছে, অর্থো অ্যানিলিন আছে, অর্থোমিথাইল অ্যানিলিন আছে, মেটামিথাইল অ্যানিলিন আছে এবং প্যারামিথাইল অ্যানিলিন আছে। তো আমি যেটা বলেছিলাম যে মিথাইল গ্রুপ যখন যুক্ত থাকবে তখন কিন্তু আমাকে মানে একটা প্লাস আই মানে এফেক্ট ওয়ালা যে ইলেকট্রন পুশিং ওয়ালা এফেক্ট যদি অ্যারোমেটিক রিং এ যুক্ত থাকে তাহলে কিন্তু আমার প্লাস আর এফেক্টটা এখানে অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে দাঁড়িয়ে প্লাস আর এফেক্ট দিয়ে এখানে দাঁড়িয়ে এখন আমার যেটা হচ্ছে বেনজিনিয়ামের মাইনাস আই এফেক্টের থেকেও কিন্তু প্লাস আর এফেক্টটা আমার বেশি কাজে করছে, মানে এফেক্টিভ হচ্ছে এখানে। তো যেটা হচ্ছে কনজুগেট যে অ্যাসিডটা হচ্ছে তার মানে প্লাস আর এফেক্টটা এখানে স্টেবিলাইজ করছে। তার মানে এই যে নর্মাল যে অ্যানিলিনের যে কনজুগেট অ্যাসিডটা আছে তার থেকে বাকিগুলোর প্লাস আর এফেক্ট বেশি স্টেবল করছে এখানে। ডেফিনেটলি প্লাস আর এফেক্ট থাকার জন্য বাকিগুলো কনজুগেট অ্যাসিড গুলো বেশি স্টেবল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফার্স্ট অফ অল আমাদের যে অর্থ এফেক্টটাকে মাথায় রাখতে হবে, কারণ অর্থ এফেক্টের ক্ষেত্রে যারা আমার অর্থ এফেক্টের ভিডিওটা দেখেনি তারা অর্থ এফেক্টের ভিডিওটা দেখতে পারো, উপরে ডেসক্রিপশনে আমার দেওয়া আছে। আই যে সিম্বল দেওয়া যে বটনটা আছে ওখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। এবং এইখানে যেটা হয় যে মিথাইল গ্রুপেরটা যেহেতু একটা অর্থ পজিশনে থাকার জন্য একটা স্টেরিক ইনডেন্সের কারণে যে প্ল্যানারিটি ব্রেক হয় তার কারণে যে কোনো রেজোনেন্স এফেক্ট বন্ধ হয়ে যায় গ্রুপটায়। তো ওই কারণে হয় কি যে প্লাস আর এফেক্টটা পুরো ডিমিনিশড হয়ে যায়, উনি মাইনাস আই এফেক্টটা অ্যাক্টিভেটেড হয়। তো এই কারণে আমার এই যে সেকেন্ড যে কনজুগেট অ্যাসিডটা হচ্ছে কিন্তু এটা স্টেবিলিটিটা ইভেন ফার্স্টের থেকেও কমে যাচ্ছে। বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু আমার স্টেবিলিটিটা ফার্স্টের থেকে বেশি হচ্ছে তুলনামূলকভাবে, কারণ ওভারঅলই আমার প্লাস আই এফেক্ট তো মিথাইল গ্রুপের আছেই, প্লাস আই এফেক্টও আছে, সঙ্গে দাঁড়িয়ে বেনজিন এর একটা প্লাস আর এফেক্ট আছে। তা বেনজিন এর প্লাস আর এফেক্ট আমাকে যদি জাজ করতে হয় এখানে দাঁড়িয়ে, তাহলে আমাকে দেখতে হবে যে এই যে প্লাস আর এফেক্টটা কিভাবে হচ্ছে। ধরো এখানে এনএসি যে বেনজিনিয়াম ইলেকট্রন রেজোনেন্সের মাধ্যমে যখন পুশ করছে তখন আমার একটা যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলো হচ্ছে ওখানে তুমি দেখবে কার্বোক্যাটায়নটা আমার যেটা আছে মানে পজিটিভ চার্জটা সেটা অর্থ আর প্যারা পজিশনে মুভ করছে। তার মানে আমার যদি অর্থ আর প্যারা পজিশনে কোনো প্লাস আই এফেক্ট বা গ্রুপ থাকে এখানে দাঁড়িয়ে, তাহলে সেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার ক্যানোনিক্যাল স্ট্রাকচার গুলো বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে অর্থ আর প্যারা পজিশনে মিথাইল গ্রুপ বা যে কোনো প্লাস আই এফেক্ট বা প্লাস আর এফেক্ট বা গ্রুপ থাকলে বা ইলেকট্রন পুশিং গ্রুপ থাকলে পরে বেনজিন রিং এর প্লাস আর এফেক্ট সেখানে সব থেকে হাইয়েস্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু প্যারা আর অর্থের মধ্যে অর্থটা অলরেডি নেগেটিভে চলে গেছে অর্থ এফেক্টের জন্য, ওখানে একটা অন্য এফেক্ট কাজ করছে স্টেরিক এফেক্ট। তো এখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে এইটা স্টেবিলিটি সব থেকে কম হবে, তারপর এটা স্টেবিলিটি হবে। আর বেটা আর প্যারার মধ্যে এইটার স্টেবিলিটি মানে প্যারাটার স্টেবিলিটি সব থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবার দাঁড়িয়ে আমার তাহলে বেসিসিটি এফেক্টটা কিভাবে যাচ্ছে, বেসিসিটি এফেক্টটা হচ্ছে তাহলে সব থেকে বেশি স্টেবল আমার এটা হচ্ছে, তার জন্য 4 নম্বরটা সব থেকে বেশি বেসিক হয়ে যাচ্ছে। দেখো 4 নম্বরটা বেশি। তারপরে 3 নম্বরটা হচ্ছে কারণ এনিহাও এখানে প্লাস আই এফেক্ট वाला মানে ইলেকট্রন পুশিং গ্রুপ, তো এই বেনজিনিয়ামের প্লাস আর এফেক্ট বেটার হবে দেন নর্মাল বেনজিনিয়ামের তুলনায়। এবার এইটারও বেটার হওয়ার কথা ছিল কিন্তু এটার জন্য আবার অর্থ এফেক্টের জন্য এটা আবার চলে যাচ্ছে
এইটারও থেকে কম স্টেবল হয়ে যাচ্ছে। তো তার জন্য সব থেকে লিস্ট বেসিক হয়ে যাচ্ছে আমার অর্থ এফেক্টের জন্য 2 নম্বরটা। তারপর 1 নম্বরটা যেহেতু নর্মাল বেনজিন রিং মাইনাস আই এফেক্ট অনলি শো করে, প্লাস আর এফেক্ট শো করে না। তারপর আমার দেখা যাচ্ছে যে মেটা পজিশনে যখন মিথাইল গ্রুপ থাকছে, কারণ এটা ইলেকট্রন রিচ বেনজিন, প্লাস আর এফেক্ট শো করছে, কিন্তু মেটার থেকেও আমার প্যারা পজিশনে মিথাইল গ্রুপওয়ালা যে বেনজিন রিংটা আরো বেটার হচ্ছে। তার কারণটা হচ্ছে প্লাস আর এফেক্টটা আরো ভালোভাবে শো করতে পারছে যখন প্যারা পজিশনে মিথাইল গ্রুপ থাকছে, তখন এই পজিটিভ চার্জটা প্রশমিত হচ্ছে বলে এখানে দাঁড়িয়ে প্যারা পজিশনে মিথাইল গ্রুপের এফেক্টের জন্য প্লাস আর এফেক্টটা সব থেকে হাইয়েস্ট হচ্ছে এবং ওটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে 4 নম্বর কনজুগেট অ্যাসিডটা, এবং তাই জন্য এর বেসিসিটিটা 4 নম্বর কম্পাউন্ডের বেসিসিটিটা সব থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, এবার এইখানে দাঁড়িয়ে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি একই রকম ভাবে করবে। প্রথমে কনজুগেট অ্যাসিড বানাও এবং তার স্টেবিলিটি দেখো। এবার দেখো এইখানে জিনিস হচ্ছে কি, এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত আছে বেনজিন নিয়ে, তো এখানে মাইনাস আই এফেক্টের থেকেও মাইনাস আর এফেক্টটা বেশি তোমার এখানে প্রভাব বিস্তার করছে কনজুগেট অ্যাসিডের উপর। তো মাইনাস আর এর জন্য কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি কমে যাচ্ছে। এবার যেটা আমরা স্ট্রাকচারটা দেখেছি, যখন এর রেজোনেন্স স্ট্রাকচার করে বেনজিন রিং, তখন প্লাস আর এফেক্টের জন্য যেরকম পজিটিভ চার্জ এই সমস্ত জায়গায় তৈরি হয়, ঠিক তেমনই ভাবেও মাইনাস আর এফেক্টের জন্য কিন্তু নেগেটিভ চার্জ গুলো অর্থ আর প্যারা পজিশনে আমার এখানে তৈরি হচ্ছে। তোমরা যদি দেখো এই যে মাইনাস আর এফেক্টটা হচ্ছে কি, এখানে ইলেকট্রনটা উল্টে রিং এর থেকে মানে এর থেকে দূরে চলে আসছে, তো এখানে হচ্ছে কি একটা পজিটিভ চার্জ এখানে তৈরি হচ্ছে, এবং মাইনাস আই এফেক্টটা আমার অর্থ পজিশন আর প্যারা পজিশনে ঘুরে যাচ্ছে, মেটা পজিশনে নয়। তো যেখানে দাঁড়িয়ে আমার অর্থ আর মেটা পজিশনে আমার অর্থ আর প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ থাকবে, সেইগুলো সব থেকে বেশি ভালো মাইনাস আর এফেক্ট শো করতে পারবে। উপরন্তু এখানে যেটা হচ্ছে, এখানে নাইট্রো গ্রুপের জন্য কিন্তু আমার একটা মাইনাস আই এফেক্ট অর্থ পজিশনে খুব কাছে চলে আসছে। যদিও এখানে আমার স্টেরিক ইন্ডারেন্সের জন্য যদি আমার হয় যে আমার অর্থ পজিশনের নাইট্রো গ্রুপের জন্য আমার দেখা যায় যদি স্টেরি মাইনাস আর এফেক্টটা অত ভালো হচ্ছে না, স্টেরিক ইন্ডারেন্সের জন্য প্ল্যানেটি ব্রেক হচ্ছে, তবুও নাইট্রো গ্রুপ এখানে অর্থ পজিশনের জন্য স্ট্রং মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। তার জন্য কি হচ্ছে, এই যে 2 নম্বরটা আছে তার বেসিসিটি সব থেকে কমে যাচ্ছে, কারণ এটা সব থেকে আনস্টেবল হয়ে যাচ্ছে, খুব স্ট্রং মাইনাস আই এফেক্ট দেখিয়ে দিচ্ছে, সঙ্গে কিছু তো মাইনাস আর এফেক্ট আছে, যদিও অর্থ গ্রুপে অর্থ এফেক্টের জন্য একটুখানি প্রবলেম হবে, কিন্তু দুটো মিলে কিন্তু ওভারঅল এটাকে নিচেই লাগছে স্টেবিলিটির দিক দিয়ে। ঠিক আছে, তারপর দাঁড়িয়ে সব থেকে বেশি স্টেবল কি হচ্ছে, তারপর দাঁড়িয়ে সব থেকে বেশি আনস্টেবল কি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে সব থেকে বেশি নাইট্রো গ্রুপ যখন প্যারা পজিশনে থাকছে, তখন গিয়ে কিন্তু এটা আরো বেশি আনস্টেবল হয়েছে। কারণ আমরা বলেছিলাম যে প্যারা এবং নাইট্রো পজিশনে যখন প্যারা এবং অর্থ পজিশনে যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তখন দাঁড়িয়ে ওই এফেক্টে মাইনাস আর এফেক্টে সব থেকে বেশি হচ্ছে, যেটা মিথাইলের ক্ষেত্রে উল্টো হচ্ছে। প্লাস আর ইলেকট্রন পুশ এর ক্ষেত্রে প্লাস আর এফেক্ট থেকে ওখানে অর্থ আর প্যারা পজিশনে যখন থাকছে তখন ওটা বেশি হচ্ছে একই রকম ভাবে। তো এইখানে দাঁড়িয়ে আমার ওই জন্য 4 নম্বরটা সব থেকে বেশি কম বেসিক হয়ে যাচ্ছে। তারপরেই আমার হয়ে যাচ্ছে মেটা পজিশনের 3 নম্বরটা, এবং লাস্টে হয়ে যাচ্ছে লাস্টেরটা মানে 1 নম্বরটা আমার সব থেকে বেশি বেসিক হয়ে যাচ্ছে। তার কারণটা হলো যে এখানে যেহেতু নাইট্রো গ্রুপ নেই বেনজিনে, মাইনাস আর এফেক্টও এইখানে নেই। আচ্ছা, এইখানে হলো যে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি ফর অ্যানিলিন, অর্থমিথক্সি অ্যানিলিন, মেটামিথক্সি অ্যানিলিন, প্যারামিথক্সি অ্যানিলিন। একই রকম ভাবে আমরা কিন্তু আবার কনজুগেট অ্যাসিডটাকে তৈরি করে নেবো, কনজুগেট অ্যাসিডটাকে দেখবো কি এবং তার স্টেবিলিটি দেবো। এবার দেখো কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটির ক্ষেত্রে এখানে আবার কি হচ্ছে, এইখানে দাঁড়িয়ে কিন্তু মিথক্সি গ্রুপের এগেইন তোমরা যারা অ্যাসিডিটি ক্লাস প্রবলেম গুলো সলভ করেছো তারা জানো যে মিথক্সি গ্রুপের প্লাস আর এফেক্ট আছে এবং মাইনাস আই এফেক্ট আছে এখান থেকে। ঠিক আছে, তো প্লাস আর এফেক্টটা ডেফিনেটলি ইলেকট্রন পুশ করবে বেনজিনে এবং ওভারঅল বেনজিনের একটা প্লাস আর এফেক্ট করে দেবে। তো প্লাস আর এফেক্টটা অনেক বেশি প্রমিনেন্ট দেন ইন্ডাকটিভ এফেক্ট তুলনায়। তাহলে কি হবে, এখানে আর এফেক্ট আর মাইনাস আই এফেক্টটা ফোএমি কনসিডার করতে হবে। আর এফেক্ট ওয়ার্ক ফর কোথায়, অর্থ আর প্যারা পজিশনে। আমি বলেইছিলাম যে ইলেকট্রন পুশিং গ্রুপগুলো যখন অর্থ আর প্যারা পজিশনে থাকে তখন প্লাস আর এফেক্ট বেশি হবে। আর বেটা পজিশনে আমার মাইনাস আই এফেক্টটা কাজ করবে, যখন অক্সিজেনের মাইনাস আই এফেক্ট এখানে কাজ করবে। তার এখানে হলো যে এই যে অর্থ পজিশন যেটা আছে, এখানে আরেকটা হচ্ছে আমাকে কনজুগেট বেস অ্যাসিড যেটা হচ্ছে সেটা একটা স্টেরিক এফেক্ট সঙ্গে হাইড্রোজেন বন্ডিং এফেক্টটা আমাকে এখানে দেখতে হবে। দেখো এমনি সময় কি হয়, এমনি সময় এখানে প্লাস আর এফেক্টটাকে ডিস্টেবিলাইজ করে দিচ্ছে, করে দিয়ে এইটার যে স্টেবিলিটি অ্যামোনিয়ার নর্মালের থেকেও নিচে চলে আসছে, কিন্তু যখন এখানে মিথক্সিয়ার থাকছে সেইখানে দাঁড়িয়ে মিথাইলের জায়গায় মিথক্সি থাকছে, তখন একটা হাইড্রোজেন বন্ডিং করে আবার কিছুটা স্টেবিলিটি গেইন করছে। তার মানে এইবার আমরা দেখবো কি, এইবার আমরা দেখবো যে এই যে 2 নম্বরটা যেটা আছে, 2 নম্বরটা কিন্তু 1 নম্বরের থেকে একটু বেশি বেসিসিটি পাচ্ছে। তাহলে দাঁড়িয়ে এখানে আমার
বেসিক্যালি কোথায় চলে গেল ব্যাপারটা হয়ে গেল আমার সব থেকে বেশি আনস্টেবল এইটা হয়ে যাচ্ছে 3 নম্বরটা। তার কারণটা কি, 3 নম্বরটায় শুধু মাইনাস আই এফেক্ট আছে, এবং আমরা জানি মিথক্সি গ্রুপের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য একটা মাইনাস আই এফেক্ট আছে, যেটা এইখানে নেই। তাহলে এইখানে একটা মাইনাস আই এফেক্ট আছে, যে কারণে 3 নম্বরটা আমার সব থেকে বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে এবং সব থেকে বেশি বেসিসিটি কমে যাচ্ছে। তারপর কি, তারপর হয়ে যাচ্ছে আমার এই 2 নম্বরটা, কারণ 2 নম্বরটা আমার অর্থ পজিশনের একটা ব্যাপার আছে, অর্থ এফেক্টের ব্যাপার আছে। এখানে মিথক্সিটা কাছ থেকে মাইনাস আই এফেক্ট দিচ্ছে, তো অর্থ এফেক্টের জন্য এখানে আমার এটা সব থেকে আনস্টেবল হচ্ছে। কিন্তু কিছুটা স্টেবিলিটি এখানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য আমার পাচ্ছে, একেবারে যে পাচ্ছে না, কিন্তু সেটা কিন্তু এখানে হেল্প করছে না এটাকে মোর স্টেবল করে দেওয়া দেন 1, এটা 1-এর থেকে নিচেই থাকছে, ঠিক আছে। তারপর চলে আসছে আমার একটা, এবং তারপর সবার লাস্টে তো 4 নম্বর আছে, কারণ মেটা পজিশনে যখন মিথক্সি থাকে নাইদার অর্থ এফেক্ট থাকবে, শুধু প্লাস আর এফেক্টের মাধ্যমে পুরোপুরি এটাকে স্টেবল করে দিচ্ছে। এবার দেখো জিনিসটা কি হচ্ছে, যখন সেম টাইপের কম্পাউন্ড যখন আমি হাইড্রক্সি নিয়ে করছি, হাইড্রক্সি নিয়ে করলে আমার কি হচ্ছে, এইখানেও আমাকে হাইড্রোজেন বন্ডিং কনসিডার করতে হবে, এবং এইখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর এফেক্টটা এইরকম যে এফেক্টটা এখানে দেখা হয়েছিল ওইটা বেটার হবে দেন স্টেরিক এফেক্টের তুলনায়। মানে এইখানে যে অর্থ পজিশনের অর্থ এফেক্টের জন্য ডিস্টেবিলাইজেশন যেটা হয় সেটা কম হবে, কারণ মিথাইল গ্রুপটা না থাকার জন্য স্টেরিক এফেক্ট কিন্তু একেবারে কমে গেছে, ঠিক আছে। তো প্রথমে আমরা কনজুগেট অ্যাসিড দেখবো, এবং তারপর আমরা দেখবো কি, দেখো সবার আগে তো আমার এখানে অ্যাগেইন 4 নম্বরটা সব থেকে বেশি স্টেবল হবে, তার কারণ হচ্ছে প্যারা পজিশনে আছে। মেটা পজিশনে এটা থাকার জন্য মাইনাস আই এফেক্টের জন্য এখানে এটা লিস্ট স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। কোশ্চেন হলো যে এইটার মধ্যে এবার কি হচ্ছে, আগের বার হয়েছিল কি 2 নম্বর আর 1 নম্বরের মধ্যে 1 নম্বরের স্টেবিলিটিটা এগিয়েছিল। এইবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই যে আমি লিখে দিয়েছি কনসিডার বোথ প্লাস আর এবং মাইনাস আই এফেক্ট, আর এফেক্ট ওয়ার্ক ফর অর্থ অ্যান্ড প্যারা পজিশন, মাইনাস আই এফেক্ট ওয়ার্ক ফর মেটা পজিশন, এন্ড কনসিডার দ্য অর্থ এফেক্ট স্টেরিক এফেক্ট এইচ বন্ডিং। বাট এখানে হচ্ছে অর্থ এফেক্টের ক্ষেত্রে স্টেরিক এফেক্ট উইল বি লোয়ার দ্যান ওএমই বিকজ অফ স্মল সাইজ অফ ওএইচ। তো এখানে হাইড্রোজেন বন্ডিংটাই কিন্তু মোর স্টেবিলাইজেশন এফেক্ট হয়ে দাঁড়াচ্ছে। তার জন্য হচ্ছে কি, এইখানে এই যে 2 আর 1-এর মধ্যে একটা সুইচ দেখা যাচ্ছে, 4 নম্বর আর 3 নম্বর আমার একই পজিশনে আছে, কিন্তু 2 আর 1টা সুইচ হয়ে যাচ্ছে, মানে 2 নম্বরটা এইবার 1 নম্বরের তুলনায় বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে আমার অর্থ এফেক্টটা বেশি কাজ করছে না ভালো, অর্থ এফেক্ট বলতে স্টেরিক এফেক্টটা অর্থ পজিশনে বেশি কাজ করছে না, ওই জন্য ডিস্টেবিলাইজেশনের কম হয়ে যাচ্ছে, উপরন্তু হাইড্রোজেন বন্ডিং এর জন্য একটা স্টেবিলাইজেশন হচ্ছে। সেই জন্য কিন্তু এখানে আমার আলটিমেটলি জিনিসটা লাভই হচ্ছে, ঠিক আছে। এইবার হলো গিয়ে হোয়াট ইজ দ্য বেসিসিটি অর্ডার অফ দিস অ্যানিলিন, অর্থ হাইড্রক্সাইড অ্যানিলিন, অর্থ মিথক্সাইড অ্যানিলিন। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করো, এবং তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারো তাহলে তোমরা কমেন্টে এর অ্যান্সারটা দিতে পারো। এটা কিন্তু আগের দুটো এক্সাম্পল যারা ভালো করে বুঝেছে সেই দুটোকে একটু ভালো করে র্যাশনালাইজ করলেই তোমরা বলতে পারবে যে এই তিনটের মধ্যে কোনটা বেশি বেসিক এবং কোনটা কম বেসিক। এক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরটা তোমরা কমেন্টে পোস্ট করতে পারো এবং দেখতে পারো যে তোমরা সঠিক উত্তর দিচ্ছ কিনা। হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি, এখানে R3N, পিরিডিন এবং অ্যালকিল সায়ানাইড আছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন তুমি স্টেবিলিটি চেক করবে কনজুগেট অ্যাসিডে, তখন হলো গিয়ে এখানে আমাকে দেখতে হবে যে তিনটে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কিন্তু ডিফারেন্স, এবং পজিটিভ চার্জ যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকে সেটা একটা ডিস্টেবিলাইজেশন ক্রিয়েট করে, রাইট। পজিটিভ চার্জ মোর ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর আর নেগেটিভ চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকা এটাই ফেভারেবল। আর ইলেকট্রোনেগেটিভিটি একটা একই অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে হাইব্রিডাইজেশনের সঙ্গে চেঞ্জ করে সেটা অলরেডি আমরা জানি। আমরা কি জানি যে আমরা হাইব্রিডাইজেশনে যদি আমাদের এস ক্যারেক্টার বেশি থাকে তাহলে তার ইলেকট্রোনেগেটিভ বেড়ে যায়। এবার দেখো এই যে নাইট্রোজেনটা sp হাইব্রিডাইজ, এই নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজ, আর এটা sp3 হাইব্রিডাইজ। তার মানে সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, সরি নাইট্রোজেনের উপর যে পজিটিভ চার্জ সব থেকে বেশি স্টেবল কোথায়, এইখানে। তো আমার সব থেকে বেশি বেসিক হয়ে যাচ্ছে এইটা। তারপর কোনটা স্টেবিলিটি পাচ্ছে, sp2টা, আর তারপর এসপিটা স্টেবিলাইজ, ওটা একদমই স্টেবিলাইজ হচ্ছে না আর কি। তো বেসিসিটি অর্ডার বা স্টেবিলিটি অর্ডার যদি প্রথমে আমি দেখি তাহলে এটা লিস্ট স্টেবল, তারপর এটা স্টেবল হচ্ছে, তারপর এটা স্টেবল হচ্ছে। তো বেসিসিটি অর্ডার বেসিক্যালি হচ্ছে আমার 3 নম্বরটা সব থেকে কম বেসিক হচ্ছে, 2 নম্বরটা সব থেকে বেশি বেসিক হচ্ছে, আর 1 নম্বরটা, সরি 2 নম্বরটা মিডিয়াম বেসিক হচ্ছে, তারপর 1 নম্বরটা সব থেকে বেশি বেসিক হচ্ছে। এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি, দেখো এখানে আমার একটা sp2 হাইব্রিডাইজ নাইট্রোজেন আছে, একটা নর্মাল নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজ আছে, বাট এটা হচ্ছে টার্সিয়ারি ওয়াটার মিডিয়ামে বলেছে, তার মানে হাইড্রোজেন বন্ডিং এফেক্টটাকে দেখবে, আর এটা হলো সেকেন্ডারি।
এবার এইটাও তোমরা কিন্তু নিজেরা করতে পারো, এবং এটা খুব ট্রিকি একটু, কিন্তু তোমরা যদি লাস্ট পার্টগুলো ভিডিও দেখে থাকো, মানে এর আগের স্লাইডগুলো এই ভিডিওতে যেগুলো ব্যাখ্যা করেছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি বলে দিচ্ছি যে অবশ্যই যে পিরিডিনের নাইট্রোজেনটা sp2 হাইব্রিডাইজ হওয়ার জন্য, তো এই কোশ্চেনের অ্যান্সার থেকে বুঝতেই পারছো যে এই দুটোর বেসিসিটি বেশি হয়ে যাচ্ছে। আর এই দুটোর মধ্যে কোনটা বেশি হবে, সেটা সেকেন্ডারি আর টার্সিয়ারি ওয়াটার মিডিয়ামে কোনটা বেশি হয় সেটা যদি তোমরা ভালো করে বুঝে যাও, হাইড্রোজেন বন্ডিং এবং ইন্ডাকটিভ এফেক্ট দুটোর ফ্যাক্টরকে জাজ করে কি করে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি হচ্ছে সেরকম ভাবে ব্যাখ্যা করে যদি বুঝে যাও, তাহলে তোমরা কিন্তু এটার ট্রেন্ডসটা বার করে নিতে পারবে বাকি দুটো রেশনালাইজ করে। ঠিক আছে, এবার দেখো এই দুটো কম্পাউন্ড পিরিডিন আর এই পাইরোল রিংটার মধ্যে কোনটা বেশি বেসিক হচ্ছে। দেখো যখন আমি কনজুগেট অ্যাসিড করছি, আমাকে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি দেখতে হবে। এইবার একটা জিনিস তোমরা যদি এখানে হট করে ভেবে নাও যে এটা sp2 হাইব্রিডাইজড এবং এখানে পজিটিভ চার্জ, এটা sp3 হাইব্রিডাইজ, এখানে পজিটিভ চার্জ, তার মানে এটা স্টেবল হয়ে যাচ্ছে বেশি, এটা কিন্তু একটা জিনিস মিস করে যাচ্ছে। তোমরা যারা অ্যারোমেটিসিটি পড়েছো তারা জানবে যে অ্যারোমেটিক ক্যারেক্টারটা একটা খুব স্টেবিলাইজ ক্যারেক্টার। অ্যারোমেটিসিটির উপর একটা ভিডিও আমি নেক্সট আনতে চলেছি খুব শিগগিরই। তো অ্যারোমেটিসিটি একটা ইটসেলফ একটা খুব স্টেবিলাইজ ক্যারেক্টার, কোন একটা ইন্টারমিডিয়েট বা মলিকিউল স্টেবিলাইজ করার জন্য। তো কোনো ফ্যাক্টর যদি অ্যারোমেটিসিটিকে আমার ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমার সেই ইন্টারমিডিয়েট বা সেই মলিকিউলটা আমার কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে। তো এইখানে হয়ে যাচ্ছে, এইখানে দেখো 6খানা পাই ইলেকট্রন আছে, তাহলে এখানে অ্যারোমেটিসিটির কোনো প্রবলেম হচ্ছে না ইভেন নাইট্রোজেন প্রোটনেশন হওয়ার পরেও। কিন্তু এইখানে যেটা হচ্ছিল, এইখানে আমি যদি তোমাদেরকে এঁকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, এইখানে অ্যাকচুয়ালি এই যে লোন পেয়ারটা ছিল, এই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি রেজোন্যান্সে পার্টিসিপেট করছিল এবং তার জন্য একটা অ্যারোমেটিক ক্যারেক্টার এই মলিকুলটা পাচ্ছিল, কারণ এখানে দুটো পাই ইলেকট্রন প্লাস একটা লোন পেয়ার, যেটা অ্যারোমেটিকে গিয়ে টোটাল 6 পাই একটা 6 ইলেকট্রন সিস্টেম, পাই ইলেকট্রন সিস্টেমের মতন তৈরি করছিল, যেটা একটা অ্যারোমেটিসিটি দিচ্ছিল। কিন্তু যেটা হলো এখানে যেই প্রোটনেশন হয়ে গেল, এর অ্যারোমেটিসিটিটা কিন্তু আমার ব্রেক করে গেল, মানে কনজুগেট বেসে অ্যারোমেটিসিটি, আমার কনজুগেট অ্যাসিডে কোনো অ্যারোমেটিসিটি নেই। তাহলে এইটা হয়ে গেল আমার খুব আনস্টেবল, যদিও এটা আমার sp3 হাইব্রিডাইজের উপরে পজিটিভ চার্জ, এখানে sp2 হাইব্রিডাইজের উপরে পজিটিভ চার্জ, কিন্তু যেহেতু অ্যারোমেটিসিটি এখানে আমার নষ্ট হয়ে যাচ্ছে, তো আমার সেকেন্ড কনজুগেট অ্যাসিডের অ্যাসিড স্টেবিলিটিটা খুব কমে যাচ্ছে, এবং এই কারণে এটার স্টেবিলিটি কমে যাওয়ার জন্য আমার এটার বেসিসিটি কমে যাচ্ছে, এটার বেসিসিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই অ্যারোমেটিসিটিটা তোমাকে করতে হবে, এবং ওয়ান ইজ মোর বেসিক, এটা বুঝতে হবে। এইবার হলো গিয়ে উইচ সাইট ইজ মোর বেসিক। এইখানে দাঁড়িয়ে এই যে আরেকবার আমরা করেছিলাম, যেটা হলো যে ইথাইল অ্যামিন আর ইথানামেডিনের যেটা এক্সাম্পল, এইখানে দাঁড়িয়ে আমাদের এগেইন তিনটে অ্যামিনকে কনজুগেট বেস, মানে অ্যামিনের কনজুগেট অ্যাসিড বানিয়ে দেখতে হবে। দেখো প্রথমে যদি আমি 1 নম্বর অ্যামিনটাকে প্রোটনেটেড করি, তাহলে হলো গিয়ে আমার এরকম কনজুগেট অ্যাসিড হচ্ছে, 2 নম্বর অ্যামিনটাকে এরকম কনজুগেট বেস হচ্ছে, সরি কনজুগেট অ্যাসিড হচ্ছে, আর 3 নম্বর অ্যামিনটাকে যদি আমি প্রোটনেটেড করি তাহলে আমার এটা হলো গিয়ে কনজুগেট অ্যাসিড হচ্ছে। তাহলে এই তিনটের মধ্যে কোন স্ট্রাকচারটা সব থেকে বেশি স্টেবল? দেখো প্রথম যে এই যে স্ট্রাকচারটা আছে আর এই যে স্ট্রাকচারটা আছে, এই দুটো ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে sp3 হাইব্রিডাইজ হচ্ছে, এখানে sp2 হাইব্রিডাইজ হচ্ছে, রাইট? বাট একটা জিনিস মাথায় রেখো, এইখানে কিন্তু এই স্ট্রাকচারটা আমার রেজোন্যান্সে পার্টিসিপেট করছে, ওয়াই এখানে কোনো আমার রেজোন্যান্স স্টেবিলিটি কিন্তু নেই এই স্ট্রাকচারটা। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারটা বা এই স্ট্রাকচারও নেই, তার মানে এই স্ট্রাকচারটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে, তার মানে এইটা হলো গিয়ে আমার সব থেকে বেশি বেসিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে। এবার এইটার মধ্যে কোনটা বেশি স্টেবল হচ্ছে? একটা জিনিস বুঝতে পারছো, এইখানে যে পজিটিভ চার্জ বলা নাইট্রোজেনটা একটা sp2 হাইব্রিডাইজ কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে মাইনাস আই এফেক্ট দিয়ে এটাকে বেশি আনস্টেবল করে দিচ্ছে। বাট এইখানে যে এনএইচসিটা আছে, সেই মানে পজিটিভ চার্জ বলাটা আছে, সেটা একটা নর্মাল sp3 হাইব্রিডাইজ কার্বনের সঙ্গে যুক্ত আছে, তো এখানে একটা প্লাস আই এফেক্ট হালকা আছে, যেটা এখানে একটুখানি স্টেবিলিটি দিচ্ছে। তো এই দুটোর মধ্যে মোর স্টেবল হলো এইটা, তার মানে সব থেকে বেসিক হলো গিয়ে 2, তারপর হলো 3, এবং তারপর হলো গিয়ে আমার 1 নম্বরটা। তো দেখো 2 নম্বরটা সব থেকে বেশি সাইট বেসিক সাইট, 3 নম্বরটা বেসিক সাইট, 1 নম্বরটা বেসিক সাইট। এই যে রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করা কোন সাইটটা বেশি বেসিক হবে, এটা কিন্তু আমি প্রথম দিকে যে মানে এই আজকের ভিডিওর প্রথম দিকে যখন ইথানামেরিন আর ইথাইলামিনের যখন বেসিসটি কম্পেয়ার করছিলাম, তখন কিন্তু দেখিয়েছিলাম কিভাবে এই স্ট্রাকচারটা, সরি কিভাবে এই স্ট্রাকচারটা, এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এই যদি আমি একে দেখাই, এই লোন পেয়ারটা দিয়ে যদি আমি এখানে লোন পেয়ারটা ফেলে দিই, তাহলে এরকম করে একটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমি এরকম এর একটা অল্টারনেটিভ রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু আঁকতে পারছি, যে কারণে সরি এইখানটা আমাকে এটা, যে কারণে আমার এইখানে এই যেহেতু রেজোনেটিং স্ট্রাকচারটা এখানে হচ্ছে, এই রেজোনেটিং স্ট্রাকচারটা এখানে কেমিক্যাল ফর্ম তৈরি করতে পারছে, যে কারণে এই পার্টটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে।
তো এরকম রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে এক্সাম্পল দিয়ে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি তোমাদের আগের স্লাইডগুলোতে, ঠিক আছে। তো এইবার আমার নেক্সট কোশ্চেন হলো গিয়ে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি ফর দিস কম্পাউন্ড। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে এগেইন আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমার দেখতে হবে যে কোথায় আমার কনজুগেট অ্যাসিড কিরকম ভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, কনজুগেট অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে আমরা এগেইন প্রোটনেশন করলাম, এই প্রোটনটাকে প্রোটনেশন করলাম, ঠিক আছে। তার কারণ হলো যে এই প্রোটনটাকে প্রোটনেশন করলে তো বুঝতেই পারছো কেমিক্যাল স্ট্রাকচার তৈরি করা যাবে না, এটাকে তবুও রেজোনেন্সের মাধ্যমে করা যেতে পারে। এখানে দাঁড়িয়েও এই প্রোটনটা প্রোটনেশন হবে, আর এখানে তো একটাই অ্যামিন আছে, সরি এই নাইট্রোজেনটা এখানে প্রোটনেশন হচ্ছে, নাইট্রোজেন প্রোটনেশন হচ্ছে, প্রোটন প্রোটনেশন হচ্ছে না। তো এই নাইট্রোজেনটা এখানে প্রোটনেশন হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে এই নাইট্রোজেনটা প্রোটনেশন হচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে বুঝতে পারছো এটা তো অ্যারোমেটিসিটি ব্রেক করে যাচ্ছে, এখানে এক্সাম্পলটা এটাই হচ্ছে। তো এটা হলো গিয়ে সব থেকে আমার লিস্ট স্টেবল হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে এক তো এই এনএইচ প্লাসটা স্টেবিলাইজ কিছুটা তো এখানে প্লাস রেজোনেন্স প্লাস আর এফেক্টের মাধ্যমে হচ্ছে, উল্টে এখানে যে এনএইচ প্লাস আছে এইটাও কিন্তু এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ার দিয়ে কিছুটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এইখানে একটা এক্সট্রা স্টেবিলাইজেশন দেওয়া আছে, তার মানে মাঝখানেরটা যেটা আছে এটা আমার সব থেকে বেশি স্টেবল হয়ে যাচ্ছে, তারপর এটা স্টেবল হচ্ছে, তারপর এটা স্টেবল হচ্ছে। তাহলে আমার এখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে সব থেকে বেশি বেসিক হচ্ছে আমার 2 নম্বরেরটা, তারপর 1 নম্বরেরটা বেসিক হচ্ছে, আর সব থেকে লিস্ট বেসিক হচ্ছে 3 নম্বরটা, কারণ কনজুগেট অ্যাসিডটা আমার অ্যারোমেটিসিটির জন্য এখানে লুজ মানে স্টেবিলিটি লুজ করে যাচ্ছে। তো এটাই আমাদের লাস্ট স্লাইড বেসিসিটির ওপর। তো বেসিসিটি আর অ্যাসিডিটির ওপর সমস্ত কোশ্চেন যা পরীক্ষায় আসতে পারে এবং ব্রেন স্টর্মিং কোশ্চেন এইগুলো আর কি প্র্যাকটিস করলে তোমাদের এই আইডিয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, সেটা আর কি করে দেওয়া হলো। এবং তারপর যেটা হবে সেটা হচ্ছে যখন জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পুরো সবকটা টপিক হয়ে যাবে তখন আমরা আরো অনেক বেশি কোশ্চেন আনসার করতে পারবো। বেসিক্যালি অ্যাসিডিটি বেসিডিটির কোশ্চেন যে কোনো কিছুর সঙ্গে রিলেটেড করে করা যায়, অ্যারোমেটিসিটির সঙ্গে রিলেটেড করে করা যায়, ইন্টারমিডিয়েট স্টেবিলিটির সঙ্গে রিলেটেড করে করা যায়। তো পরবর্তীকালেও যখন আমরা বিভিন্ন রকম মেকানিজমের কোশ্চেন নিয়ে আসবো তখন ইন জেনারেল আমরা এই কোশ্চেন গুলো আরো সলভ করতে পারি সেখানে দাঁড়িয়ে। তো আপাতত এই কোশ্চেন গুলো তোমরা সলভ করলে তোমাদের কিন্তু বেসিকটা কমপ্লিটলি স্ট্রং হয়ে যাবে এবং যে কোনো টাইপের কোশ্চেন তোমরা এখনই অ্যান্সার করার মতন সেই জায়গায় তোমরা পৌঁছে যাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে। এমসিকিউ বেসড কোশ্চেন গুলো আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো যেখানে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন অ্যান্সার সলভ হিসেবে এমসিকিউ একটা ম্যারাথন সিরিজ করবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। স্টে হেলদি, স্টে ব্লেসড, বাই।